তোমার নামে ভোর, লেখনীতে সানা শেখ। পর্ব 1। বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে যুবহুবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে নুরা। পুরো নাম নুসরাত জাহান নুরা। ওর কোলের শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু নুরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তানটা, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিন হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নুরার রক্ত হিম হয়ে যায়। নুরা এখন পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর কণ্ঠে আর রাগী স্বরে বলে, তখন থেকে কাছে শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নুরা মিনমিন করে বলে, কি খাওয়ামো? এইখানে তো দুধ নাই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি কি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নুরা। আরশাদ আগের মতোই সুরে বলে, তুমি ওকে খাওয়াবে, নিজের ব্রেস্ট ফিডিং করো ওকে। নুরা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগে চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসব। মাথা নাড়ায় নুরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে। আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুরসুরি লাগছিল আর অস্বস্তি বোধ হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়ে আগের চেয়ে জোরে জোরে কান্না শুরু করলো। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করে নুরা। ঠিক 30 মিনিট পরেই রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে, আর নুরা আব্রাহামের পাশে শুয়ে আছে। মেয়ে, ঘুমাতে বলেছে তোমাকে? মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগে গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো। কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নুরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এই জাহান্নাম থেকে তুইলা আয়না আবার কই ফালাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা নুরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নুরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যে ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও বেঁচে নেই, তাই ওর পক্ষ হয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সলা করে দিয়েছিল, নুরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর কি উপায়? তিনি তো নুরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকেই কোণঠাসা করে রাখে সমাজ। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নুরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। আর অত টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে খরচ করার মতো। নুরারই বা কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল সে। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নুরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার ঠিক 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্যটা এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবার বিধবাও হয়ে গিয়েছিল। ভাগ্যের ফেরে আবারও 15 বছর বয়সে আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানেও যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ, এটা বুঝতে পেরে গেছে নুরা। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নুরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকে সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেন লাইট অফ করে ড্রিম লাইট অন করে বিছানায় বসে। নুরা যেন বরফের মতো জমে গেছে। ওর মধ্যে একটুও নড়াচড়া নেই, শ্বাসও বোধহয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, মেয়ে, কথা কানায় যাচ্ছে না?
কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। তোমার নামে ভোর, পর্ব 2। আব্রাহামকে বুকে আগলে রেখে একপাশে জড়সড়ো হয়ে শুয়ে আছে নুরা। আব্রাহাম এতক্ষণ জেগেই ছিল, একটু আগেই ঘুমালো। ছোট মেয়েটার নাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফুরাচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়েই নিয়েছে, আমাদের চেয়ে কষ্টই বেশি সহ্য করেছে। চোখ তুলে আশাদের দিকে তাকায়, লোকটা উপর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকেই ফিরিয়ে রাখা। গম্ভীর রাগী চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে, একটু দয়া মায়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নুরা, ডুবে যায় সেই সন্ধ্যায়। নুরার কাকি হাঁস মুরগি পালন করতেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে ধাওয়া দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নুরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে শিয়াল ধরে ধরে খেয়ে ফেলে দেয়, নয়তো মেরে ফেলে। হাঁসগুলোকে ধাওয়া দিয়ে খাল থেকে তুলে দেয় নুরা। নিজে যখন উঠতে যাবে তখনই হুট করে ও সামনে এসে দাঁড়ায় অনেক। ছেলেটাকে দেখতেই চমকে ওঠে নুরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আচমকা ওকে চেপে ধরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আশেপাশে কেউ ছিল না তখন। খালের আশেপাশে ঘরবাড়িও নেই। নুরা একটা চিৎকার দিতে পেরেছিল, তবে সেই চিৎকার কারো কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান চলছিল তখন চারদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নুরা 25 বছরের এক তাগড়া জোয়ান ছেলের সাথে পেরে ওঠেনি। অনেক নামক নরপশুর লালসার শিকার হয় সেই সন্ধ্যায়। নুরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নুরাকে খুঁজতে বের হন। ওনার ভীষণ রাগ হচ্ছিল নুরার উপর। নুরার কাকা তখনও বাড়িতে ফেরেনি। নুরা এমনিতে কোনো দিন সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশে প্রতিবেশীর বাড়িতে খোঁজ খবর নিয়ে খুঁজে না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে 2 মা ছেলে নুরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইটের আলোয় খালের আশেপাশে নজর তোলে। খালের পাড়ে তৈরি হওয়া ছোট ছোট আগাছার ঝোপঝাড় নড়াচড়া করছে। কৌতূহল নিয়ে দুজন আগায় ঝোপের দিকে। শেয়াল বা কুকুরও হতে পারে, তবুও মনে সাহস যুগে আগায় দুজন। কাছে গিয়ে এগিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টো ঘুরে দাঁড়ায় নুরার 13 বছরের চাচাতো ভাই নূর নবী। নুরার গায়ে কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা, হাতের সাথে উল্টো করে। উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নুরার কাকি নুরার অবস্থা দেখেই শকড হয়ে দাঁড়িয়ে আছেন। নুরার কাছে সাথে কি হয়েছে বুঝতে একটু বাকি থেকে না। নুরার সামনে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণেই আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নুরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনো, শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ। নুরা তার কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখন উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। নুরাকে নিয়ে নুরার কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকদের বাড়িতে আসে। বখাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেক অস্বীকার করতে পারেনি কিছুই। নুরাকে খালের দিকে আগাতে দেখেই পিছু নিয়েছিল অনেক। নুরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো অনেক, এটা গ্রামের অনেক মানুষই জানে। পরের দিন বড় করে সালিশ বসে, সেখানে ফয়সালা হয় নুরাকে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করবে অনেক। 2 লক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক আয় রোজগার করতো না, বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশা পানি খেত, পড়াশোনাও করেনি। অনেকের বাবা একটা ছোটখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজরে তখন তার খারাপ পরিবার, মানুষের কটু কথা হাসাহাসি চলতেই থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলেও বিয়ের পর হতো ম্যারিটাল রেপ। প্রায় প্রতি রাতেই ব্যথা জর্জরিত করে দিত অনেক। নুরা কাঁদলে গলা চেপে ধরতো, ভয় দেখাতো, গায়ে হাত তুলতো। ছোট্ট মেয়েটা ভয় চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরেই বুঝতে পারে গর্ভের সন্তান চলে এসেছে। অনেক তখনও সেই আগের মতোই ছন্নছাড়া, বাউন্ডেলে, বেকার আর বখাটে। নুরার আলোতে ভরা জীবনে অন্ধকার হয়ে এসেছিল অনেক। সেই অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরেও অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগেই অনেকের বাবা মা নুরা আর অনেককে নিয়ে পাড়ি জমায় ঢাকায়। বস্তির মতো একটা এলাকায় বাসায় ভাড়ায় ওঠে 2টা রুম নিয়ে। অনেকের বাবা ফ্লাক্সে চা নিয়ে ফেরি করে বিক্রি করত। অনেককে জোর করে একটা রিক্সা ম্যানেজ করে দেন অনেকের বাবা, অন্য একজনের মাধ্যমে।
অনেক একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকতো। হাতে যে কয়েকটা টাকা থাকবে সেগুলো দিয়ে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে শেষ করে আবার একদিন দুদিন চালায়। নূরা অনেককে কিছু বলার সাহস পেত না। নিজের কিছু প্রয়োজন হলেও মুখ ফুটে বলতে পারতো না। অনেকের প্রতি ভালোবাসা বলতে ছিল না কিছুই ওর মনের মধ্যে। যা ছিল তা ছিল শুধু ঘৃণা, রাগ আর ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নূরা তখন 7 মাসের গর্ভবতী। বিকেলের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়। কান্নার শব্দ আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নজরে আসে অনেকের রক্তাক্ত নির্জীব দেহ। নূরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনেকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকেও এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখনোই জানতে চায়নি নূরা। অনেকের মৃত্যুতে আয়োজন করে আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদায় অনেক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলে দিত। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেক কোনো ভালো স্মৃতি ওকে দেয়নি। সবসময় নিজের ভোগের বস্তুর মতো দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? অনেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না এসেছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশের অনেকেই বলা বলি করেছিল, এটা কেমন বউ, জামাই মইরা গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট্ট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনেকের জন্য কান্না আসতে পারছে না ওর দু চোখে। অনেকে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনেকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2টো সন্তানও আছে। অনেকের আর কোনো ভাই বোন নেই। অনেকের শোক কাটিয়ে ওঠার আগেই অনেকের বাবা মা নূরাকে নিয়ে ঢাকায় ফিরে আসেন। অনেকের বাবা মা ঢাকায় থাকার আর কোনো দরকার নেই। বখাটে অনেক তো নেই মেয়েদের উত্তক্ত করার জন্য। কয়েকজন কিছু টাকা পাবে, তাদের কাছে সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে। আবার একা রুমে রাতে শুয়ে অনেকের কথা স্মরণ হতো নূরার। আশ্চর্য, যার মৃত্যুতে ওর কান্না আসেনি, এখন ওর অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনেক আর আসেনি ওই রুমে। ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথা জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাত তোলেনি, ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আর ফিরে আসেনি। সবাইকে মুক্তি দিয়ে চলে গেছে সারা জীবনের জন্য। অনেকের মৃত্যুর 1.5 মাস পেরিয়ে যায়। নূরা শুনেছিল অনেককে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোনো মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলের তো সুন্দরী মেয়ে দেখলেই হুঁশ থাকে না। বেশি কিছু জানার আগ্রহ দেখায়নি নূরা। নামাজ পড়ে অনেকের জন্য দোয়া করতো, যতই হোক স্বামী ছিল তো। দুপুরে রান্না শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খায়। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকে খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময়ও প্রায় হয়ে এসেছে। গ্রামে কাকার বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ও শ্বশুর শাশুড়ি রাজি হননি। ওনারাও গ্রামে ফিরে যেতে চাইলেও আর যাননি, হয়তো আর যাবেনও না। বিকেলে শাশুড়িকে জানায় বাচ্চা নড়াচড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নেই, পরে আবার নড়াচড়া করব। কিন্তু ওর বাচ্চা নড়াচড়া করেনি। রাতে পেন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চার ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নূরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই নিজের মনকে বুঝ দিয়েছিল এতিম হয়ে বাঁচার চেয়ে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় ঘুরঘুর করত। কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকেই দোষ দিত বাচ্চা মারা যাওয়ায়। নূরা নাকি ইচ্ছে করে মেরেছে ওর সন্তানকে নিজের রাস্তা খালি করার জন্য। অন্য কাউকে বিয়ে করার জন্য যেন বাধা না হয়ে থাকে, তাই বাচ্চাকে মেরে ফেলেছে। নূরা কাকার বাড়িতে ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যেই বোঝা ঘাট থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময় চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলেই ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলেই অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ। সে জানে নূরাকে যেভাবে খুশি সেভাবে নাচাতে পারবে। ওর টু শব্দ ওর বিপরীতে নূরা টু শব্দ করার সাহস করবে না কোনোদিন। নূরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সারা অঙ্গে ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে
উদাস মনে সোফায় গা এলেই বসে পড়ে। অনেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে তা কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আশাদের দিকে তাকায় আবার। আশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় ঘুরঘুর করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসতেই কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। নুরা বা আব্রাহাম কাউকে দেখতে পায় না। পুরো রুমে নজর বুলায়। ব্যালকনির দরজা খোলা দেখতে পায়। এই মেয়ে। নুরা দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আব্রাহামকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, ব্যালকনিতেও যেতে পারবে না, আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না, গম্ভীর স্বরে বলে কথাগুলো। নুরা মাথা রাখে। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারও মাথা নাড়ায় নুরা। আশাদ রেগে বলে, মুখে বলতে কষ্ট হয়? নুরা কম্পিত স্বরে বলে, সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। নুরা নিজের ব্রেস্টে ব্যথা পাচ্ছে ভীষণ। ব্রেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। ব্রেস্ট মিল্ক বাড়ার জন্য আশাদ ওকে কি কি ওষুধ যেন খাইয়েছে, তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আশাদ রুমে এসে দেখে নুরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ও রুমে না আসা পর্যন্ত নুরা শুতে পারবে না। ওর জন্য নুরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই। ঘণ্টাখানেক আগে আশাদ রুম থেকে বেরিয়েছিল। আশাদ ফ্রেশ হয়ে আসে। বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে, এদিকে আসো। নুরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আশাদ ওকে চিৎ করে শুয়ে নিজে উপরে উঠে যায়। বক্ষে মুখ গুজতেই নুরার মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়। আশাদ মুখ তুলে তাকায়, রাগে গলায় বলে, কোনো রকমের শব্দ করতে নিষেধ করেছি না? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথা টনটন করছে এখন। আশাদ চোখ নামিয়ে বুকের দিকে নজর বুলায়। নুরা কিছু বুঝে ওঠার আগেই ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নুরার মুখ দিয়ে। আশাদ রেগে চিবিয়ে চিবিয়ে বলে, এমএ সাউন্ড করতে নিষেধ করেছি আমি। নুরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে, আপনি এমন করছেন কেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমাকে, আমি সহ্য করতে পারবো না আজ। সাইকোপাশান পুরুষ কানে তোলে না নুরার কথা। নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেস্ট মিল্ক দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতেই হাতটা চেপে ধরে নুরা। কেঁদে কেঁদে বলে, প্লিজ দয়া করুন আমাকে। দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি, আমি কেন করব? হাত ছাড়া বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয় নোরা। ওর পুরো শরীর কাঁপতে শুরু করেছে। একদম এই নাকা কান্না কাঁদবে না, প্লিজ আজকের রাতটা আমাকে ছেড়ে দিন, প্রশ্নই আসে না। তোমার নামে ভোর, পর্ব 3। সকালে নোরার ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে আশাদ নেই বিছানায়। আব্রাহাম গভীর ঘুমে রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আশাদ ওর সাথে কিছু করেনি। আর ওর কান্না দেখে ছেড়ে দিয়েছিল। পরে আর রাগারাগিও করেনি। আব্রাহাম রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আব্রাহামকে কোলে নিয়ে বসেছিল নুরা। আর এ কারণেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাথরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে আশাদ রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। উস্কো খুস্কো ড্যামেজ চুলগুলো খোপা খুলে চুল আশ্রে নেয়। পেছন ফিরতেই দেখে আশাদ কোমরে টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আশাদের গম্ভীর চোখ মুখ দেখে নুরা শুকনো ঢোক গিলে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আশাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখলেই গলা শুকিয়ে যায় আরো। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলেও যদি রেগে যায়, কোন দিকে যাবে নুরা? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে নুরা? অনেক যত খারাপই হোক, এই আশা চৌধুরীর মতো ছিল না। সামনে থেকে সরবে নাকি এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনে দ্রুত সরে দাঁড়ায় নুরা। আশা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নুরা আর দেরি করলো না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকা ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে নুরা। আশাদ ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। নুরাকে বের হতে দেখেই আগুন চোখে তাকায় ওর দিকে।
ওর চাহনি দেখেই নুরার আত্মা খাঁচা ছাড়া। আরশাদ গম্ভীর অথচ রাগে স্বরে বলে, ফ্রেশ হতে এতক্ষণ লাগে? সারা জীবন কি বাথরুমে বসে থাকার প্ল্যান করছিলে নাকি? নুরা কিছু বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আব্রাহামকে দেখে রাখবে, ওকে কাঁদালে খবর আছে তোমার। নুরা চুপচাপ শোনে সব কথা। আব্রাহাম বসা থেকে উঠে দাঁড়ায়, ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়, আবার পেছন ফিরে তাকায়। বলে, মনের ভুলেও রুম থেকে বের হলে পা কেটে ফেলবো আমি। বের হব না, মনে থাকে যেন। থাকবে। আরশাদ বেরিয়ে চলে যায় দরজা ভিজিয়ে। নুরা ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। খাবার খেয়ে বসে আরশাদের কথা স্মরণ হয়। লোকটা খেয়েছে, খায়নি বোধ হয়। গতকাল রুমে বসেই ওর সাথে খেয়েছিল 3 বার, আজকে বোধ হয় নিচে গিয়ে খাবে। নুরা বেশি কিছু ভাবলো না, খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের স্বাদ অনেক ভালো, আর এইসব খাবার আগের কোনো দিন খায়নি নুরা। এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল নাকি কোনোদিন? কাকির সংসারে কাকি যা দিত তাই খেত, শাশুড়ির সংসারেও শাশুড়ি যা দিত তাই খেত, এই বাড়িতেও যা দেয় তাই খায়। কিন্তু ওর খাওয়া শেষ হয় আর আব্রাহাম ঘুম থেকে উঠে যায়। নুরা দ্রুত হাতে পানি খেয়ে বিছানায় উঠে আসে। আব্রাহামের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়, কাপড় চোপড় পরিবর্তন করে কোলে তুলে নেয়। বাচ্চার যত্ন কীভাবে করতে হয় নুরার জানা নেই, যেভাবে নিচে পারছে সেভাবে করছে বিয়ের রাত থেকে। দুপুরে ফেরার কথা থাকলেও আরশাদ ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে প্রবেশ করতেই দেখে নুরা আব্রাহামকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। নুরা একবার চোখ তুলে তাকিয়ে থাকে, তাকে সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। আবার আরশাদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, সারাদিন কি কিছু খায়নি নাকি? আশা দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, মুখে কিছু না বলে হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে। প্যান্ট থেকে ফোন ওয়ালেট বের করে বেল্ট খুলে রেখে দেয়। টাওয়েল হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয়ে আরশাদ। ক্লান্ত চোখ মুখ একটু সতেজ সতেজ লাগছে। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। নুরার সামনে বসতেই নুরার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয়। শ্বাস নেওয়ার শব্দ শুনে যদি রেগে যায়। নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে নুরার কোল থেকে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয় আরশাদ। নুরা ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। আরশাদ চোখ তুলে তাকাতেই স্থির হয়ে বসে রইল। আবার আরশাদ ছেলের গায়ের জামা তুলে ভালোভাবে খেয়াল করে। নুরার দিকে তাকিয়ে বরাবরের মতো গম্ভীর স্বরে বলে, ওর গায়ে বেবি অয়েল দাওনি কেন? দুপুরে গোসল করানোর সময় দিয়েছিলাম, তারপর আর দাওনি? না। কেন? জোরে কথা শুনে চমকে ওঠে নুরা। ভয়ে ভয়ে আরশাদের মুখের দিকে তাকিয়ে সাথে সাথেই মাথা নত করে নেয়। আবার কম্পিত স্বরে বলে, দুপুরে দিছিলাম, এই জন্য আর দেই নেই। এ ভাষা আমার সামনে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। ভুল হয়ে গেছে, আর বলবো না। এক ভুল কতবার হয়? আর হবে না। অয়েল ম্যাসেজ করনি কেন? ত্বক কেমন খসখস হয়ে গেছে, চোখে দেখোনি? কীভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? না। এর আগে কোনো বাচ্চার যত্ন নেওনি? না। কাউকে নিতেও দেখোনি? না। ওর পুরো শরীর অয়েল ম্যাসেজ করো এখনই। বিছানায় শুয়ে দেয় আব্রাহামকে। নুরা বেবি অয়েলে বোতল নিয়ে আসে। আব্রাহামের গায়ের পোশাক খুলে অয়েল ম্যাসেজ করতে শুরু করে। এটা কিভাবে করছো? কিভাবে করব? কিচ্ছু পারো না দেখছি। নুরা চুপ হয়ে থাকে। আরশাদ দেখিয়ে দেয় কিভাবে অয়েল ম্যাসেজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসেজ কিভাবে করতে হবে তা শিখেছিল আরশাদ। তোমার তো কেউ নেই তাই না? নুরা মুখ তুলে তাকায়। পুনরায় অয়েল ম্যাসেজ করতে করতে বলে, কাকা কাকি আর 2 কাকাতো ভাই বোন আছে। তোমার বাবা মায়ের কী হয়েছিল? ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তখন তুমি কতটুকু ছিলে? 3-4 বছরের মনে হয়। তুমি বাঁচলে কিভাবে? নুরা মুখ তুলে তাকায়। তখন আমাদের ছনের ঘর আসিল। উপরের চাল আসিল টিনের আর বেড়া ছিল সনের। ওই দিন রাতে আমি দাদির কাছে ছিলাম। আব্বা আম্মা ঘরে ঘুমাইছিল। রাতে কেমনে জানি আগুন ধরে যায় আর আব্বা আম্মা বের হতে পারেনি। আগুনে পুইরা মারা গেছে। আরশাদ আর কোনো প্রশ্ন করে না, চুপচাপ থাকে কিছুক্ষণ। তারপর আবার বলে, তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? চমকিত নয়নে তাকায় নুরা। কথা বলছো না কেন? এই কথা আপনারই কে বলছে? আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছি। এসব আঞ্চলিক ভাষায় কথা বলবেন আমার সামনে। প্রেম করে বিয়ে করেছি এই কথা কে বলেছে আপনাকে? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না। লাভ ম্যারেজ? না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আবার লাভ ম্যারেজও না। তাহলে বিয়ে হয়েছিল কিভাবে? নুরা চুপ থাকে।
ও মোটেও এইসব কথা মুখ দিয়ে বের করতে চায় না। তেলের বোতল রেখে আব্রাহাম একটা পাতলা গেঞ্জি পরিয়ে দেয়, নরম কাপড়ে আচ্ছাদিত করে কোলে তুলে নেয়। আমি কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দাও। আপনি পুরনো কথা কেন শুনতে চাইছেন? বলো তুমি। নোরা বুঝতে পারছে না, বলে আর উপায় নেই, না বলে আর উপায় নেই, বলতেই হবে। মাথা নত করে আব্রাহামের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করে সেদিন সন্ধ্যার পর থেকে পরের দিন বিয়ে হওয়া পর্যন্ত সকল ঘটনা। তোমার নামে ভোর, পর্ব 4। নোরার কথা শেষ হতেই আরশাদ চোখ বন্ধ করে নেয়, লম্বা শ্বাস টেনে নিয়ে ফোঁস করে ছাড়ে। বুকের ভেতর কিছু একটা হচ্ছে। কিছু সময় পর চোখ মেলে তাকায়। নোরা এখন আব্রাহামের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটোর দিকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আব্রাহামের গায়ের উপর। আরশাদ পুনরায় গম্ভীর স্বরে বলে, বিয়ের পর থেকে শেষ পর্যন্ত বলো, কোনো কিছু যেন বাদ না পড়ে। নোরা নিচের দিকে দৃষ্টি রেখেই শুরু থেকে সব পর্যন্ত শেষ পর্যন্ত খুলে বলে। ওর হেঁচকি উঠে গেছে। আরশাদ হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়, ক্ষুব্ধ স্বরে বলে, ওই দুজন আমাকে মিথ্যা বলেছে। নোরা চোখের পানি মুছে মুখ তুলে তাকায়। আরশাদের কথাগুলো বুঝতে পারেনি বোধহয়। কে মিথ্যা বলেছে এটা জিজ্ঞেস করার সাহস হচ্ছে না ওর। আরশাদ আবার বলে, তুমি মিথ্যা বলছো না তো আমাকে? নোরা দ্রুত দুদিকে মাথা নাড়ে। আমি কিন্তু মিথ্যা একদম সহ্য করতে পারি না। খোঁজ নিয়ে যদি জানতে পারি তুমি আমাকে মিথ্যা বলছো, তাহলে তোমার কি অবস্থা করব কল্পনাও করতে পারবে না। আমি মিথ্যা বলিনি আপনাকে। এত কিছু হওয়ার পরেও তুমি কেন তোমার কাকার বাড়িতে ফিরে যাওনি? ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু কাকা কাকি নিতে চাইনি। ঘাট থেকে নেমে যাওয়া বোঝা আর ঘাড়ে তুলতে চাইনি। আমাকে অনেকের বাবা মায়ের সাথেই মানিয়ে নিয়ে থাকতে বলেছিল। যাও, মুখ ধুয়ে আসো। নোরা বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করে শব্দ করে কেঁদে ওঠে। দ্রুত নিজের মুখ নিজেই চেপে ধরে কান্নার শব্দ বন্ধ করার জন্য। রুমে বসে থাকা আরশাদ নোরার কান্না স্পষ্ট শুনতে পেয়েছে। এতক্ষণ ওর সামনে বসে থাকায় কাঁদতে পারছিল না। বসা থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নোরা বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নেয়। আরশাদ রুমে নেই এখন। বাথরুম থেকে বের হতে কি বেশি দেরি করে ফেলেছে? আরশাদকে এখন রাগারাগি করবে ওর ওপর? মনে মনে ভয় পাচ্ছে নোরা। পিছনের দিকে আঘাতেই গলা খাঁকিয়ে দিয়ে রুমে প্রবেশ করলো একজন মেয়ে। কাছের ছোট গোল টেবিলের উপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায়, খালি জগ দুটো হাতে নিয়ে। আরশাদ রুমে প্রবেশ করে। ওকে দেখে একপাশে জড়সড়ো হয়ে দাঁড়ায় নোরা। আব্রাহাম ঘুমিয়ে গেছে। বিছানায় শুয়ে দিয়ে ঢেকে দেয় আরশাদ। সোজা হয়ে দাঁড়িয়ে নোরার দিকে তাকাতেই নোরা মাথা নিচু করে নেয়। খিদে পেয়েছে আমার। নোরা চোখ তুলে একবার তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। দুটো প্লেট সোজা করে খাবার বেড়ে নেয়। মেড নক করে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। পানির জগ দুটো রেখে চলে যায় সাথে সাথেই। আরশাদ চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। কাজের চাপে দুপুরে খাওয়ার সময় পায়নি, আর ওর খেতেও ইচ্ছে হয়নি। খেতে বসছে না কেন? দ্রুত চেয়ারে বসে পড়ে নোরা। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরশাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে তুলে দেয় প্লেটে। খাওয়া শেষে আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নোরা প্লেট বাটি গুছিয়ে গুছিয়ে রেখে বিছানায় এসে বসে। এখন ওর শুয়ে ঘুমোতে ইচ্ছা করছে। দুর্বল শরীর থাকায় অলসতা ভর করেছে খাওয়ার সাথে সাথে। 10টার পর রুমে ফিরে আরশাদ বিছানার দিকে তাকিয়ে দেখে নোরা ঘুমে ডুলছে রীতিমতো। চোখ দুটো অনেক কষ্টে মেলে রেখেছে। দরজা লেগে ফ্রেশ হয়ে এসে পানি খায়। রুমের মেইন লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর বিছানায় উঠে আসে। আরশাদকে রুমে ফিরে আসতে দেখি নোরার ঘুমটুম সব পালিয়ে গেছে। আমার দিকে ঘুরে বসো। আরশাদের রাশভারী গম্ভীর স্বর শুনে নোরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এতটা গম্ভীর হয়ে কেউ কিভাবে কথা বলতে পারে? নোরা ঘুরে বসে। আরশাদ আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ওর নাম কি? আব্রাহাম চৌধুরী। ওর বাবার নাম কি? নোরা মুখ তুলে তাকায়। এমন অদ্ভুত প্রশ্নগুলো কেন করছে লোকে? ওর বাবার নাম কি? আরশাদ চৌধুরী। ওর মায়ের নাম কি? নোরা এবার আর কিছু বলতে পারে না। আব্রাহামের মায়ের নাম তো ওর জানা নেই। ও তো শুধু আব্রাহাম আর আরশাদের নাম শুনেছিল, তাছাড়া আর কারো নাম জানে না এবারের। আরশাদের বাবার নামটাও ভুলে গেছে। কিছু জিজ্ঞেস করেছি আমি। নোরা চুপ হয়ে থাকে। আরশাদের মেজাজ আরো গরম হতে শুরু করে। চিবে চিবে বলে, আব্রাহাম কি হয় তোমার? নোরা ভয় পেলেও চুপ হয়ে আছে। কি বলবে মাথায় আসছে না কিছু। ভয়ে বোধ বুদ্ধি লোপ পেয়েছে। আমি কে হই তোমার? স্বামী। তাহলে আমার ছেলে কি হবে তোমার? ছেলে। ও কার পেট থেকে হয়েছে? নোরা আবারও চুপ হয়ে যায়।
আশাদ মেজাজ হারিয়ে নুরার চোয়াল চেপে ধরে নিজের মুখের দিকে তুলে বলে, আব্রাহাম আমার আর তোমার ছেলে, ওর বাবা আমি আর মা তুমি। ও তোমার পেট থেকে হয়েছে। কার পেট থেকে হয়েছে? নুরা ভয় ভয়ে কম্পিত স্বরে বলে, আমার। ওর মা কে? আমি। ওর বাবা মা কে? আপনি আর আমি। হ্যাঁ, সারা জীবন মনে থাকে যেন এই কথাগুলো। আমরা আসল সত্যি জানলেও পুরো দুনিয়া জানবে ও তোমার পেট থেকে হয়েছে। ওর আসল বাবা মা আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ। আশাদ নুরার চোয়াল ছেড়ে দেয়, একটানে শুয়ে দেয় বিছানায়। মুহূর্তেই নিজে উঠে যায় নুরার উপরে। ঘাড়ে মুখ গুজতেই বুঝতে পারে নুরা নাক টানছে। বিরক্তিতে মুখ তুলে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হয়েছে? ছেড়ে দিন আমাকে। গতকাল কি বলছিলে মনে নেই? বুকে ব্যথা পাচ্ছি। কথা বলতে বলতে কেঁদে ফেলে নুরা। নুরার কান্না দেখে ওর বুকের উপর থেকে নেমে আসে আশাদ। বিরক্তি নিয়ে বলে, ফ্যাচ ফ্যাচ করে কাঁদা বন্ধ করো, নয়তো মুখের ভেতর কাপড় গুজে দেবো। নুরা আবার আমার দিকে ফিরে আসে, কান্না গিলে নেয় দ্রুত। চোখ দিয়ে গল গল করে পানি ঝরলেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না আজ। একটু পরপর শুধু শরীর ঝাঁকিয়ে দিচ্ছে। আশাদ রাগে স্বরে বলে, আমি ওইদিকে ফিরতে বলছি। নুরা দ্রুত চিত হয়ে শোয়, আবার জড়িয়ে ধরো। নুরা আগের মতোই শুয়ে থাকে। আশাদ আগের চেয়েও বেশি রেগে চিবিয়ে চিবিয়ে বলে, কি বলেছি কারা যাচ্ছে না? স্পেশাল ভাবে শোনাতে হবে? এক কথা কতবার বলতে হয়? নুরা আশাদের শরীর ঘেঁষে এসে কাঁধ হয়ে জড়িয়ে ধরে। আশাদ নিজেও কাঁধ হয়ে 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নোরাকে। নুরার হ্যাংলা পাতলা দেহখানা আশাদের বলিষ্ঠ দেহের অর্ধেক। কথায় কথায় কান্না করা মানুষ আমার একদম পছন্দ নয়। আমার সামনে কেঁদে কেঁদে আমার মেজাজ গরম করবে না একদম। নুরা কিছু বলে না। ওই ইচ্ছা করছে আশাদকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে দিতে। অস্বস্তি হচ্ছে, হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই বাহুবন্ধন থেকে মুক্ত পেতে পারলেই ভালো লাগতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নুরা ঘুমিয়ে যায়, আশাদের বুকে মাথা গোজে। আশাদের বন্ধনে জড়সড় হয়ে ওর বুকের সাথে মিশে আছে নুরা। আশাদের চোখে ঘুম নেই। অবশ্য অনেকগুলো দিন ধরে ওর চোখে ঘুম নেই সেভাবে। গত রাতে ঘুমটা একটু ভালো হয়েছিল। আশাদ প্রথম বিয়ে করেছিল 25 বছর বয়সে। পড়াশোনা শেষ করেই বিয়েটা করেছিল বাবা মায়ের পছন্দে। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, দেখলেই চোখ জুড়িয়ে যেত। বউকে অনেক ভালোবাসতো আশাদ, যে সবটা দিয়ে ভালোবেসেছিল। অন্ধের মতো বিশ্বাস করত। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না। 3 বছর পর থেকে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দুজন। প্রথমে একজনেরও কোনো সমস্যা ধরা পড়তো না। এভাবেই আরো 2 বছর পেরিয়ে গেছে। বাড়ির সবাই এই বাচ্চার জন্য পাগল হয়ে গিয়েছিল, সাথে আশাদ নিজেও। আবার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আশাদ কোনোদিন বাবা হতে পারবে না। সমস্যা ওর নিজের। ওর বউয়ের কোনো সমস্যা নেই। আরও কয়েকটা হাসপাতালে গেলে একই কথা বলে। আশাদ পুরোপুরি ভেঙে পড়ে। খাওয়া দাওয়া ঘুম সব বাদ। বাড়ির সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, ওকে বোঝাতো, কিন্তু ওর বউ সে কখনো ওকে সান্ত্বনা দিত না, ওকে বোঝানোর চেষ্টাও করতো না। আশাদ ভেঙে পড়লো, ওর বউ ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এভাবেই আরো অনেক দিন পেরিয়ে যায়। আশাদ তখন পুরোপুরি ভঙ্গুর, ডিপ্রেশন, হতাশায় ডুবে আছে। বাবা হতে না পারাটা ওর কাছে সবচেয়ে বড় হার। এ জীবন যেন পুরাটাই বৃথা। একদিন দুপুরবেলা আশাদ শুয়েছিল বিছানায়। ওর বউ শায়লা গোসল করতে বাথরুমে প্রবেশ করে। একটু পরে ফোন কেঁপে ওঠে। সাইলেন্ট করা ফোন রয়েছে ফোনটা হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা নেই। শায়লার ফোন দেখে আর রিসিভ করে না আশাদ। পরপর 2 বার রিং বেজে কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে কানে ধরে। কিছু বলার আগেই অপর পাশ থেকে ভেসে আসে পুরুষালী গলার স্বর। কথা বলতে গিয়েও থেমে যায় আশাদ। অপর পাশ থেকে কিছুক্ষণ বকবক করে সারা শব্দ না পেয়ে কেটে দেয়। আশাদ ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। বিয়ের এতগুলো বছরে সেদিন প্রথম বইয়ের ফোন ঘাটাঘাটি করে আশাদ। আর জানতে পারে তা ওর পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে যায়। নিজের চোখ কেউ বিশ্বাস হচ্ছে না যেন। রীতিমতো শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তখন। যাকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত সে ওকে এভাবে ঠকালো, ওর সাথে এত বড় প্রতারণা করলো। দিনের পর দিন ওর বিশ্বাসের সুযোগ নেই ওকে ঠকিয়ে গেল, আর ও বুঝতেও পারেনি ভালোবাসে কতটা অন্ধ হলে এভাবে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে। শালার আচরণে সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, তবে ভালোবাসা অন্ধ হয়ে থাকা সেসব চোখে পড়েনি আগে। শালা বাথরুম থেকে বেরিয়ে দেখে আরশাদ ওর ফোন হাতে বিছানায় বসে আছে চুপচাপ। রাগে চোখ মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। শালা ভয় পেয়েছে ওর চোখ মুখ দেখে। এর আগে কোনোদিন আরশাদকে এমন রূপে দেখেনি। আরশাদ ভীষণ রাগী মানুষ, শালা জানে, তবে ওর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি এখন পর্যন্ত।
শায়লাকে দেখে ফোন হাতে নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়ায় আসেন। চুপচাপ দাঁড়ায় সামনে, ফোন শায়লার মুখের সামনে নিয়ে ধরে গম্ভীর স্বরে বলে, এগুলো কি? শায়লা চুপ করে থাকে। ওর গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরশাদ খপ করে শালার গলা চেপে ধরে বাম হাতে। শালার মনে হচ্ছে গলার হাড়গুলো বোধহয় এখনই মটমট করে ভেঙে যাবে। গলা চেপে ধরে রেখেই দিলের সাথে ঠাস করে চেপে ধরে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে শায়লা। আরশাদের হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত। আরশাদ ক্ষুব্ধ হয়ে বলে, কেন করলি আমার সাথে এরকম? তোর জন্য কি করিনি আমি? কোন জিনিসটা দেইনি তোকে? তোকে কম ভালোবেসেছিলাম? বল, কেন করলি আমার সাথে এরকম? শালা কিছু না বলে আরশাদের হাত সরানোর চেষ্টায় ব্যস্ত। ভালো যদি ন্যায় বেসিস তাহলে বিয়ে করেছিস কেন? বল, কেন বিয়ে করেছিস? কেন অভিনয় করলি আমার সাথে? বিয়ের আগে যখন বারবার জিজ্ঞাসা করলাম তখন মিথ্যে কেন বলেছিলি? মুখ খোল, নয়তো তোকে জানে মেরে ফেলবো আজ। আরশাদের চিৎকারে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ওর রুমে। যেভাবে শায়লার গলা চেপে ধরে আছে, এভাবে আর একটু সময় থাকলে শায়লা মারা যাবে। যাকে পাগলের মতো ভালোবেসেছে তাকে ভেবে মারার কারণ কেউ বুঝতে পারছে না। তোমার নামে ভোর, পর্ব 5। সন্ধ্যার পরপর বাড়িতে প্রবেশ করে আরশাদ। দুপুরের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লাকে মেরে ধরে ফেলে রেখে বাড়ি থেকে বের হয়ে গেছিল নিজের আগের সব রিপোর্টগুলো নিয়ে। শায়লাকে কেন মেরেছে, শায়লা কি করেছে, কাউকে কিছু বলেনি। কারো কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। ওর এমন খেপা রাগ দেখে কেউ বেশি কিছু জিজ্ঞেস করার সাহসও করেনি। হাসপাতালে গিয়ে আগে ডাক্তার দেখিয়েছে। নতুন রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছে আসলে তো কোনো সমস্যাই নেই, ও বাবা হতে পারবে। আগে সব রিপোর্ট ফেক। হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিল থানায়। যতজন ডাক্তার এর আগে ওকে মিথ্যে বলেছিল আর ফেক রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ দেখিয়ে সকালের নামে মামলা করেছে, শায়লার নামেও মামলা করেছে। এইসব কিছু করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখে শায়লার বাবা মা ভাই চলে এসেছে ওদের বাড়িতে। সবাই ওর সাথে কথা বলার জন্য উদ্যত হতেই আরশাদ কারো কোনো কথা না শুনে সোজা নিজের রুমে চলে যায়। শায়লা শুয়েছিল বিছানায়। আরশাদের শক্ত হাতে পায়ের মার খেয়ে অবস্থা খারাপ। আরশাদ শায়লার দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করতে শুরু করে। হাতের রিপোর্টগুলো বিছানার উপর রেখে শায়লার চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে নামাতে নামাতে বলে, তুই আমার বিছানা শুয়েছিস কেন? বের হ আমার রুম থেকে। আর এই বাড়ি থেকে তোর এই নোংরা গিরগিটি মার্কা চেহারা দেখাবে না আমাকে। আরশাদ ব্যথা পাচ্ছি, চুল ছাড়ো আমার। শায়লার আর্তনাদ কান্না আরশাদের কানে পৌঁছে না। রাগে যেন বধির হয়ে গেছে। থানা থেকে কিভাবে বাড়িতে ফিরেছে ও নিজেও জানে না। বল, তুই আমার সঙ্গে কেন নাটক করলি এতকাল? শায়লা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে আবার গলা চেপে ধরে শক্ত করে। দম বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দেয়। শায়লা দেয়ালের সাথে ঘেঁষে বসে পড়ে গলা ধরে। আরশাদ শায়লার সামনে বসে দু পায়ের উপর ভর করে। শায়লার মুখ দুটো দুই হাতে আগলে ধরে পাগলের মতো বলে, তুই কেন আমার সাথে এমন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? তোকে কখনো কষ্ট দিয়েছি আমি? তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? তোকে অযত্ন রেখেছি? কেন কোনো জিনিসের অভাব হয়েছে তোর? বল। নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই এই তার প্রতিদান দিলি? শায়লা চুপ করে থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আরশাদ। আবার চর খেয়েই শায়লার নাক আর ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে আসে। শায়লার মুখ চুলের মুঠি ধরে আরো কয়েকটা চর লাগিয়ে ঠাস ঠাস করে। গলা চেপে ধরে আবার দেয়ালের সাথে আবারও বাড়ি লাগায় মাথায়। যার গায়ে ফুলের টোকাও লাগেনি তা আজ দুপুর থেকে নিজ হাতে তার গায়েই মারছে, লাথি দিচ্ছে। আশাজেরও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে এত বড় আঘাত পেয়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সে। আশাদের গর্জন আর শায়লার কান্না শুনে বাড়ির সবাই আবারও উপরে উঠে আসে। আশাদের ছোট ভাই এরশাদ এগিয়ে এসে আশাদকে সরানোর চেষ্টা করে। আশাদ ওকে এক ঝটকায় ফেলে দেয় নিচে। বাড়ির সবাই এগিয়ে এসে আশাদকে টেনে সরিয়ে নেয়। আশাদ সকলের কাছ থেকে নিচে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে করতে গর্জন করে বলে ওঠে, ছাড়ো আমাকে, ওকে আজকে আমি খুন করে ফেলবো। আশাদের বাবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, কি হয়েছে, তুমি এমন করছো কেন? শায়লা কি করেছে? এই মহিলা এতগুলো দিন ধরে আমাকে ঠকাচ্ছে। ওর উপরে এক আর ভেতরে আরেক। ও অন্য এক ছেলেকে ভালোবেসে বিয়ের আগে থেকেই এখনো সেই ছেলের সাথে পরকীয়া কন্টিনিউ করে ফেলছে। আমার কোনো সমস্যা নেই। এই নষ্ট মহিলা ডাক্তারদের আগে থেকে টাকা খাইয়ে রাখতো, সেজন্য ডাক্তাররা ফেক রিপোর্ট বানাতো আর মিথ্যে বলতো। এজন্যই ও সবসময় ওর পরিচিত ডাক্তারের কাছে যেতে চাইতো। পাগলের মতো কি বলছে এসব?
আমি পাগলই হয়ে গেছি এখন। ওকে খুন করব আমি, তবেই শান্তি পাবো। কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, মাথা ঠান্ডা করো আগে। আরশাদ সকালের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে শালার ফোন বের করে একের পর এক পিক বের করে সকলকে দেখাতে শুরু করে। চ্যাট বক্সে থাকা সুশীল অশ্লীল চ্যাট বের করে দেখায় সকলকে। ভয়েস রেকর্ডগুলো শোনায়। ঘৃণায় সকলের চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে। শালার বাবা মা ভাই মাথা নিচু করে নিয়েছে। আরশাদ রাগে ফেটে পড়েছে। রাগের কারণে থরথর করে কাঁপছে ওর পুরো শরীর। পুনরায় শালার সামনে বসে বলে, কথা বলছিস না কেন? বল, কেন আমার সাথে এত বড় নাটক করলি? কেন আমার বিশ্বাস নেই খেললি? আমাকে কেন ঠকালি? মুখ খোল, নয়তো তোর জিব্বাটা এনে ছিঁড়ে ফেলবো আমি। শালা কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি বিয়ের আগে থেকেই নিশানকে ভালোবাসি। আমাদের বিয়ের 1 মাস আগে ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। তাই জেদের বসে আমি বিয়েতে আর অমত করিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমাদের বিয়ের 2 বছর পর নিশানের সাথে যোগাযোগ হয় আবার। নিশান নিজ থেকেই যোগাযোগ করেছিল। ও আমার লাইফে ফিরতে চাইছিল আবার। আমিও কেন জানি না না করতে পারিনি। ফোনে কথা হতো আমাদের। এর মধ্যে তুমি বাচ্চার জন্য পাগল হয়ে ওঠো। 3 বছর পরে যখন বাচ্চা হচ্ছিল না, তখন ডাক্তার দেখাতে শুরু করো। তখন আমি লুকিয়ে লুকিয়ে মেডিসিন নিতাম যেন বাচ্চা না হয়। এর মধ্যে আরো অনেক কিছু ঘটে যায়। নিশান আমাকে হসপিটাল আর ডাক্তারের নাম বলে দিত আগেই। আমিও তোমাকে তাদের কাছেই নিয়ে যেতাম। আরশাদ শালার চোয়াল শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, এত যখন ভালোবাসিস তাহলে যাসনি কেন? কেন এত নাটক করলি? তোকে তো সব রকম ফ্রিডম দেওয়া হয়েছিল, চাইলেই চলে যেতে পারতি, যাসনি কেন? শালা চুপ করে থাকে। আরশাদ আবার বলে, আমার টাকায় খাবি পড়বি আর অন্যের সঙ্গে রঙ্গলীলা করবি, তাই না? তুই কি ভেবেছিস তোর চালাকে আমি ধরতে পারবো না? আমি বুঝতে পেরে গেছি তুই কেন আমাকে ছেড়ে এখনো যাসনি। ওই বাড়িটার জন্য, তাই না? বাড়িটা তোর নামে লিখে দিলেই তুই আমাকে ছেড়ে চলে যেতি। আমি ঠিক বলেছি না? শালা এবারও চুপ করে থাকে। বিয়ের 1 বছর পরেই আরশাদ নিজের জন্য আলাদা একটা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাড়িটা যেভাবে যেখানে হবে সেই জমি শহর থেকে অনেক দূরে। বাড়ির কাজ শুরু করার পর আরশাদ সিদ্ধান্ত নেয় বাড়িটা শালাকে গিফট করবে। একদিন কথায় শালাকে বলে ফেলেছিল নিজের সিদ্ধান্ত। বাড়ির খরচা আনুমানিক কত হবে জিজ্ঞেস করায় আরশাদ ছিল বাজেট 10 কোটি টাকা, এর কম বেশিও হতে পারে। শালা হিসাব করে দেখেছিল বাড়ির জমি সহ পুরো বাড়ির দাম প্রায় 20 কোটি টাকা। আর এই বাড়ির লোভেই শালা এতগুলো দিন আরশাদের সাথেই আছে। বাড়িটা ওর নামে লিখে দিলেই আরশাদের কপালে লাথি দিয়ে চলে যাবে নিশানের কাছে। বাড়ির কাজ কমপ্লিট হয়। পুরো বাড়ির ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে আরশাদের পছন্দসই। 1 মাস পর শালার জন্মদিন। সেদিনই বাড়িটা শালার নামে লিখে দিতে চেয়েছিল আরশাদ, কিন্তু তার আগেই আজকে সবকিছু জানতে পেরে গেছে। ভাগ্যিস আগেই জানতে পারলো, নয়তো আরশাদের এত বছরের পরিশ্রম হাতিয়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যেত সুখী সংসার করার জন্য। আরশাদ গত 5 বছরে আলাদাভাবে যতটুকু আয় করেছিল সবটা খরচা করেছে ওই বাড়ির পেছনে। বাবার বিজনেসের টাকা নিজের বাড়ির পেছনে খরচ করেনি। আরশাদ 6 বছরে বাবার ব্যবসা অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছিল। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ওদের বিজনেস। বাবার বিজনেস বাদেও নিজের আলাদাভাবে শেয়ার বিজনেস চালু করেছে স্পেনে। পড়াশোনার জন্য সেখানে ছিল এবং বিজনেস পার্টনারদের সঙ্গে পরিচয় হয়েছিল। আরশাদ সময় নষ্ট করে না। সকলের সামনেই গর্জন তুলে বলে, আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতগুলো বছরে আমার অনেক টাকা পাচার করেছিস নিজের পরকীয়া প্রেমিকের কাছে। তুই এই বাড়ি থেকে আর একটা সুতাও নিতে পারবি না। এক্ষুনি বের হবি এই বাড়ি থেকে। আমার পেছনে আরো ষড়যন্ত্র করার চেষ্টা করবি তো তোদের দুটোকে জেলে ভরে দেব। আমার কত টাকা লুটেছিস দুজন সব প্রমাণ আছে আমার কাছে। বের হ বাড়ি থেকে। এই আপনাদের মেয়েকে নিয়ে বের হন বাড়ি থেকে। অফিসিয়ালি ডিভোর্সের দিন কোর্টে দেখা হবে। যান এখান থেকে এখন। এই নষ্ট ভেলা বের হ আমার রুম থেকে। শালার ভাই রাগে অপমানে তেড়ে এসে শালাকে মেরে ধরে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে যায় রুম থেকে। ওর ইচ্ছে করছিল শালাকে এখানেই জয় করে রেখে যেতে। শালার বাবা কোনো কথা না বলে গটগট করে হেঁটে বেরিয়ে যান রুম থেকে। শালার মা বেরিয়ে যেতে নিলেই আরশাদ রেগে ওনার দিকে তাকিয়ে বলে, কি বলেছি শুনতে পাননি? আপনার মেয়েকে নিয়ে যান, নয়তো ওকে খুন করবো আমি। খুন করেই ফেলো, ওকে আমি আমার বাড়িতে নিব না। এই দিন দেখার জন্য আগে কেন মরণ হলো না আমার? আরশাদ শালার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। ওর বড় বড় কদমের সাথে পেরে উঠছে না শালা। আরশাদ এক প্রকার ওকে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে এক প্রকার। একদলা থুতু ছুঁড়ে দিয়ে মুখের উপর গেট লাগিয়ে দেয়।
উল্টো ঘুরে সোজা নিজের রুমে চলে যায়। দরজা লাগিয়ে স্থির হয়ে দাঁড়ায়। বুকের ভেতর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কাকে এত ভালোবাসলো এতকাল? কাকে নিয়ে রোজ স্বপ্ন দেখতো? কাকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করত? কার জন্য এত কিছু করেছে? একজন বিশ্বাসঘাতক, স্বার্থপর, লোভী, নষ্ট মহিলার জন্য এত কিছু করলো এতকাল। একসাথে থেকেও কেন এতকাল কিছুই বুঝতে পারলো না। ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে শালাকে নিয়ে এমন কিছু ভাবার দুঃসাহসই করতো না আরশাদ। প্রাণপ্রিয় স্ত্রী, হ্যাঁ, কি করেনি এই মেয়ের জন্য? যখন যা চেয়েছে সব দিয়েছে, সেভাবেই হোক। যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছে, সব রকম ফ্রিডম দিয়েছে। আর এই মহিলা কি করলো? গত 4টা বছর ধরে ওকে নিখুঁতভাবে ঠকিয়ে গেল। কি নিখুঁত তার অভিনয়! এই মায়াবী চেহারায় এত নিখুঁত অভিনয় কিভাবে লুকিয়ে রাখতো? আসলে কি ওই চেহারা মায়াবী ছিল? কই, ওই চেহারা তো ওর কাছে দুপুর থেকে একটুও মায়াবী লাগেনি, বরং লেগেছে ভয়ঙ্কর রকমের হিংস্র। বেশি ভালোবাসতো তো, তাই মায়াবী লাগতো। এই শায়লাকে ভালোবাসেনি আরশাদ। ও ভালোবেসেছিল সেই শায়লাকে, যে কিনা ওর হাত ধরে ওর চোখে চোখ রেখে বলেছিল, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কোনোদিনও তোমার হাত ছাড়বো না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। হাঁটু মুড়ে বসে পড়ে আরশাদ বুকের বাম পাশে শক্ত করে চেপে ধরে জর্ণ গলায় বলে, কেন এভাবে আমাকে ঠকালে? আমি তোমার এরূপ কিছুতেই মানতে পারছি না। তুমি বলেছিলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ, অথচ আমি দ্বিতীয় জন ছিলাম। এত নিখুঁত অভিনয় তুমি কিভাবে করলে এতগুলো দিন? তুমি লাস্ট মেসেজে কি লিখেছিলে? আমাকে তোমার এখন আর সহ্য হচ্ছে না, আমাকে দেখলে তোমার খুন করতে ইচ্ছে করে। নরম গলা কথা বলতে বলতেই হঠাৎ গর্জন করে ওঠে আবার। বিচ্ছিরি ভাষায় গালাগালি শুরু করে শায়লাকে। বসা থেকে উঠে শায়লার যা যা হাতের কাছে পায় সবকিছু ছুঁড়ে ফেলতে শুরু করে। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই ভেতরের চলা তাণ্ডব স্পষ্ট শুনতে পারছে। আরশাদ রুমের ভেতরে পাগলের মতো চিৎকার শুরু করেছে রীতিমতো। পুরো বাড়ি কেঁপে উঠেছে যেন ওর চিৎকার আর তাণ্ডবে। তোমার নামে ভোর, পর্ব 6। 1 সপ্তাহ পর আরশাদ আর শায়লার অফিসিয়ালি ডিভোর্স হয়। এই 1 সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, আর না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছু প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন হয়তো মাকে দিয়ে আনতে পাঠিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরো পাগলের মতো হয়ে গেছে। শায়লার সাথে কাটানো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করেছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজে টাকায় করা বাড়িটাই চলে এসেছে একাই। কারোর সাথে থাকতে ওর আর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেই দম বন্ধ হয়ে আসতো। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার, রাস্তা পুরোপুরি ফাঁকা, আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে, এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলোভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা তার। কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূরে হেঁটেই আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বোলায়। এত রাত্রে ফাঁকা রাস্তায় বাচ্চা কাচ্চা কেন? কান্না অনুসরণ করে আগায়। এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। রক্তমাখা কাপড়ে আচ্ছাদিত করে একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে চলছে। আশা স্থির হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময়, এরপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েকটা ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলায়। নিজের গায়ের শার্ট খুলে ফেলে। বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে দেয়। রক্তমাখা নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হয় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটা ট্রু শব্দ অব্দি নেই। আশ্চর্যের ব্যাপার, আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরে কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে
এক মধ্যবয়স্ক দম্পতি থাকে, বাড়ির কাজকর্ম করে আর রান্না বান্না করার জন্য। মহিলা আশাদের কোলে ছোট বাচ্চাটা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর গরম দুধ খাওয়ানো হয়। খাওয়ার পরে ঘুমিয়ে যায়। ছোট দেহখানায় বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়, তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে, এই বাচ্চাকে আর কারো কাছে ছাড়বে না, কোনোদিনও না। দুদিন পার হওয়ার পর আশাদ বুঝতে পারে ওর ছেলের জন্য একজন মা লাগবে, ওরও বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে তো নিজে সফর করবে কেন? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আশাদ যেমন মেয়ে খুঁজছিল, ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় দুদিনের মধ্যে। সময় নেয় না আশাদ। পরের দিনই অনেকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নুরাকে নিজের কাছে নিয়ে আসে একেবারের জন্য। নুরা চাইলেও কোনদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নুরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আশাদ আর আব্রাহাম। নুরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আশাদ। ও যা চাইবে বলবে তা করতে বাধ্য নুরা। নুরাকে এই রুমের বাইরেও যেতে দেবে না কোনোদিন। নুরা আশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সবসময় প্রয়োজনই হয়ে থাকবে। প্রিয়জন মানে আর কষ্ট পাবে না আশাদ। এখন আর ওর মনে কোনো নারীকে ভালোবাসতে চায় না। আশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলে কি ভালোবাসতে হবে নাকি? সকালে নুরার ঘুম আগে ভেঙেছে। আশাদকে অয়েল মেসেজ করে দিয়ে খাইয়ে এখন রুম ছেড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার মধ্যে পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগেই থাকে এখনো। আশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নুরার দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ডিম লাইটের ঘোরাটা আলোয় আলোকিত হয়ে আছে রুম। আশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই। তাই তাকে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে অল মেসেজ দিয়েছ? হ্যাঁ। তুই ফ্রেশ হয়েছ? আব্রাহাম তো ঘুমাচ্ছেই না, ঘুমালে ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়েল বিছানা ছুড়ে দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের উপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। আশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নুরোকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। আশাদের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুরের সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নুরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওকে। আবার সন্ধ্যার পর দ্রুত ঘুমানো যেতে পারে না আশাদের কারণে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আসো। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আশার শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পিছনে তাকায়। আশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। আশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। মেয়ে। নুরা আশাদের দিকে ফিরে বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ওষুধ নেই? না। মাথা ব্যথার বাম? কিছু নেই। কিভাবে ব্যথা কমাবে? কমাও, সহ্য হচ্ছে না কিছু এখন। নুরা শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত খোফা করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আশা দিয়ে এনে দিয়েছিল সবকিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসেজ করতে শুরু করে। আরাম লাগে আশাদের। সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। অসুস্থ হলে যে হাসপাতালে যেতে হবে সেটা যেন ভুলেই গেছে। ফট করে চোখ মেলে তাকায় আশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে উঠেছে নোরা। আশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো।
নোরা বিছানায় উঠে বসে। আরশাদ নুরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন মেসেজ করতে থাকো। নোরা কাঁপা কাঁপা হাতে চুলে ম্যাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে বুকের ভেতর, জোরে জোরে শব্দ হচ্ছে। আরশাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছে স্পষ্টভাবে। আরশাদ নুরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে, ওকে একা ছাড়বে না তুমি। হাতে শক্তি নেই, চুল জোরে টানো। তোমার নামে ভোর, পর্ব 7। কিছুক্ষণ পর নুরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ মেসেজ করতে থাকো তো। এসি টেম্পারেচারটা কমিয়ে দাও আরো। নুরা আর কোনো প্রশ্ন করে না, এসি রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিশ্চিত হয়ে যায় নুরার বুকে, অনেক আরাম লাগছে, এখন ঘুমও পাচ্ছে। নুরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে আছে, রাতে জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নুরার। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই, ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যা হোক, শূন্যস্থান অপূর্ণ থাকে না। নুরা স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে আবার। আশা স্ত্রীকে হারিয়ে তার বিনিময়ে স্ত্রী সন্তান দুজনকে পেয়ে গেছে। আব্রাহাম বাবা মাকে হারিয়েছে, এখন দুজনকেই পেয়েছে। ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন একটা পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সাথে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর একজন মা। এরা একে অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। আরশাদ এখনো নুরার বুকে মুখ গেজে শুয়ে আছে উপর হয়ে। নুরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আরশাদের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে নুরা বুঝতে পারছে। আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম হয়েছিল, রীতিমতো ভাপ উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নুরা। ব্যথা হয়ে গেছে একটা না হাত বুলোতে বুলোতে। আব্রাহাম নড়ে চড়ে কেঁদে ওঠে, পি করে দিয়েছে বোধহয়। নুরা আরশাদের শরীরটা আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নুরার ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ রেখেই ঘুম চালানো গলায় ধমক দিয়ে বলে, নুরা কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে, শুনছো না? আমি তো এখানে, উঠুন আমার ওপর থেকে। অতি নিকটে নুরার কণ্ঠস্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। নুরার মুখ কাঁচুমুচু করে তাকিয়ে আছে। আরশাদ হাতে ভর করে একটু উঁচু হয়। নুরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবার উপর হয়ে শুয়ে পড়ে। নুরা আব্রাহামকে কোলে তুলে নেয়, শুকনো কাপড় পেঁচিয়ে। বসে থেকেই খেতে দেয়। খেতে খেতেই আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে রেখে অন্য হাতে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে দেয়। আব্রাহামকে শুয়ে দিয়ে নুরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে, বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলো নুরা ভাবতে না চাইলেও ভুলতেও পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমাবে আর রাতে জেগে থাকে। নুরা দিনের বেলায় ঘুমাতে পারে না খুব একটা। দিনের বেলা ঘুম আসতে চায় না। যাও একটু ঘুমিয়েছিল, আশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আশাদের রাগিতে যে হিংস্র গলা স্বর শুনে কেঁপে ওঠে নুরা। কুত্তার বাচ্চা, তুই আবার সামনে এসেছিস আমার? আজকে তোকে খুন করে ফেলবো আমি। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথা বলেই খুব করে নুরার চুলের মুঠি শক্ত করে ধরে। ব্যথা পেয়ে নুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। উল্টো ফিরে শুয়ে থাকায় আশাদের চেহারা দেখতে পাচ্ছে না। নিজের হাত দিয়ে আশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। চুল ছাড়ুন। আশাদ চুল ছাড়ছে না, হাতের মুঠো আরো টাইট হয়ে গেছে। বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সমানে। নুরা আরো কয়েকবার ডাকে, আশাদের ওর ডাকে সাড়া দেয় না। নিজের মতো গালাগালি করে চুলের মুঠি ধরে টানাটানি করছে। কি করেছি আমি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন। আশাদের ঘুম ভেঙে যায়। এখনো উপর হয়ে শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে, নিজের হাতে মুঠোয় নুরার চুল দেখে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে। নুরা মাথার পেছন সাইডে হাত দিয়ে ধরে ফুপি ফুপি কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছন সাইডের চামড়াও সহ চুল তুলে ফেলেছে টেনে। আশাদ দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে। স্বপ্নের মধ্যে শালার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকেই গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল না করতে পেরে। কিন্তু বাস্তবে যে নুরার চুলের মুঠি চেপে ধরেছে তা তো ও কল্পনাও ছিল না। এক শয়তানকে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নুরার দিকে এগিয়ে নুরাকে টেনে নিজের দিকে ফেরায়। নুরার ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আশাদের নিজের উপর নিজেরই রাগ হয় এখন।
নুরার চোখের পানি মুছে দিতে দিতে অপরাধীর ন্যায় গম্ভীর স্বরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দিইনি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন করে ফেলেছি। প্রথমে ডাকনি কেন আমাকে? নুরা কাঁদতে কাঁদতে বলে, ডেকেছিলাম, আপনি শোনেননি। অনেক ব্যথা করছে? হ্যাঁ। আসাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যে হাত, আর একটু হলেই মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত বোধ হয়, চুল ধরে টানাটানি করতে করতে। নুরার পাশে শুয়ে পড়ে আবার। হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথাটা আবার যেন কেমন করছে। বাম হাত দিয়ে নুরার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছি। এখন মনের মধ্যে আরেকটা ভয় ঢুকে গেল। আজকে দিনে দুপুরে ঘুমের ঘরে চেপে চুল ধরেছিল, কবে যেন ঘুমের ঘরে গলা চেপে ধরে মেরে ফেলে। ঘুমের ঘরে আব্রাহামকে যদি কিছু করে? নানান ভয় মাথায় কিরবির করতে শুরু করে। নানান বিষয়ে চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। এখনো ব্যথা করছে? নুরা চোখের পানি মুছে বলে, না, ঠিক আছে। আসাদ নুরাকে টেনে এনে বুকে চেপে ধরে বলে, এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দিবে। আচ্ছা। ছোট মেয়েটা আসাদের বুকের সাথে মিশে গেছে একদম। আসাদ যখন নুরাকে জড়িয়ে ধরে তখন পেছন থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না আসাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবার কেঁদে ওঠে। আসাদ নুরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নুরা উঠে বসে আব্রাহামকে আসাদের কাছে শুইয়ে দিয়ে নিজেও শোয়। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আসাদ ছেলের ছোট্ট হাতটা মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখটা তুলে নূরের মুখের দিকে তাকাতেই নূরের চোখ সরিয়ে নেয়। অল্প খেয়ে ছেড়ে দেয় আব্রাহাম। এখন বেশি খিদে লাগেনি। আসাদ ছেলেকে নিজের দিকে ফেরায়। বুকে আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট ছেলের সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নুরা শোয়া থেকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করে নিয়ে চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্নে দেখে ওর চুলগুলো ভেবে এভাবে ধরলো? কাকে ওই ভাষায় গালাগালি করলো? ভেবে না ভাবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আসাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায় না নুরা। হতদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নুরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। এরশাদকে এভাবে দেখে পা দুটো থেমে গেছে। কি এই যুবক এই রুমে এভাবে প্রবেশ করলো কেন? ঘাড় ঘুরে বিছানায় শুয়ে থাকা আসাদের দিকে তাকিয়ে দেখে আসাদ যুবকটার দিকেই তাকিয়ে আছে। নুরা হেঁটে এসে আসাদের পাশে দাঁড়ায় মাথা নিচু করে। আসাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে কেন? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে? আসাদের উদামগা অফিসের ফর্মাল প্যান্ট পরনে রয়েছে এখনো। অফিসে আসাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আসাদ মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয়নি। পরে আসাদের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে আসাদ বাড়িতে ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করে ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আসাদ গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে, এরশাদ। এরশাদ স্বাভাবিক হয়, নূরের দিকে তাকিয়ে ভাইয়ের কাছে এগিয়ে আসে। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ। তুই এখানে এসেছিস কেন? কল করেছিলাম অনেকবার, রিসিভ করনি, তাই দেখতে আসলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতেই রয়ে গেছে, এখন ঠিক আছে আমি। এরশাদ নুরার দিকে আঙ্গুল তুলে বলে, ও কে ভাই? আসাদ নুরার দিকে তাকিয়ে আবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ও নুরা, তোর ভাবি। এরশাদ যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়ে বলে, তুমি বিয়ে করেছো? হ্যাঁ। নুরা ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নুরা এরশাদের মুখে তাকায় একবার। দুই ভাইয়ের চেহারা মিল আছে কিছুটা। এরশাদের পরিবারের মানুষ আছে তাহলে। নুরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আবরামের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। বাকি কথা বলার আগেই আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এরশাদ নিচে আয়। এরশাদ নুরার দিকে আরো একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। নুরার বয়স যে অনেক কম সেটা এরশাদ বুঝতে পেরেছে। ওর ভাই বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না ওর। তাও আবার এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চাটা কার? এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে? এই মেয়েই তো একটা বাচ্চা। এই বাচ্চা আর
ওই বাচ্চা কে কোথায় পেয়েছে? ওর ভাই। আর বিয়ে করলো কবে? ওদের কাউকে একটা বার জানালেও না। ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরশাদ। ওর পাশে বসে এরশাদ জিজ্ঞেস করলো, কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটা বার বললেও না? 1 সপ্তাহ হয়ে গেছে, আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে, এই বাচ্চার বাবাকে? আমি আমি বলতে চাচ্ছি ওর আসল বাবাকে। জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নুরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় পেয়েছো? নুরাকে কিনে এনেছি। মানে? নুরাকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবি? তার মানে এই বাচ্চা, মানে আব্রাহাম তোমার আর ভাবির কারো নিজের সন্তান না? আশা রাগি চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলের তুলতুলে গেলে আঙ্গুল ছুঁয়ে চাপা রাগী স্বরে বলে, কে বলেছে তোকে আব্রাহাম আমার আর নুরার আপন সন্তান? এই কথাগুলো মস্তিষ্কে গেঁথে নে। দ্বিতীয়বার যেন এমন কথা না শুনি আমি।